আচ্ছা, সরকার জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেই প্রাচীন গ্রিস থেকে শুরু করে আজকের আধুনিক গণতন্ত্র পর্যন্ত হাজার হাজার বছরে এর রূপটা কিভাবে বদলে গেল চলুন আজ এই বিশাল জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এই যে আমরা সব সময় প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি এই দুটো শব্দ শুনি, তাই না? কিন্তু তাদের মধ্যে ক্ষমতার আসল পার্থক্যটা ঠিক কোথায়? আজকের আলোচনায় আমরা ঠিক এই ধাঁধার উত্তরটাই খুঁজব। তো আজ আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে একদম সহজ করে জানব সরকার কি, তারপর দেখব কে বা কারা শাসন করে, গণতন্ত্র আর একনায়কতন্ত্রের মধ্যেকার পার্থক্যটা বুঝব, গণতন্ত্রকে ভেতর থেকে দেখব, আর সবশেষে সংসদীয় বনাম রাষ্ট্রপতি শাসিত সরকার নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, সরকার আসলে কি? খুব সহজ করে বললে একে বলা যেতে পারে রাষ্ট্রের মুখপাত্র বা কণ্ঠস্বর। দেখুন, রাষ্ট্র কিন্তু একটা ধারণার মতো যাকে ধরা বা ছোঁয়া যায় না, আর সরকার হলো সেই ধারণাটার বাস্তব রূপ। মানে সরকার হলো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রকে চালায়, আর এই সরকারের গঠন কাঠামো এক এক দেশে এক এক রকম হয়। এই ব্যাপারটাই খুব সুন্দর করে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে লাস্কি। তার মতে সরকার হল রাষ্ট্রের মুখপত্র। এর মানে হল রাষ্ট্রের যা কিছু বলার, যা কিছু করার, সেটা এই সরকারের মাধ্যমেই প্রকাশ পায় এবং কার্যকর হয়। আচ্ছা, এই যে আমরা সরকারকে বিভিন্ন ভাগে ভাগ করি, এই ভাবনাটা এলো কোত্থেকে? এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে অনেক অনেক বছর, একেবারে প্রাচীন গ্রিসে। এই স্লাইডটা কিন্তু খুবই মজার। প্রায় ২৫০০ বছর আগে অ্যারিস্টটল সরকারকে ভাগ করেছিলেন দুটো বিষয়ের ওপর ভিত্তি করে: কতজন শাসন করছে আর তাদের উদ্দেশ্যটা কি, দেশের ভালো করা নাকি নিজেদের স্বার্থ দেখা। যেমন দেখুন, যখন একজন শাসক সবার ভালোর জন্য শাসন করে সেটা হলো রাজতন্ত্র বা মনার্কি, আর যখন সে শুধু নিজের স্বার্থ দেখে সেটা হয়ে যায় স্বৈরতন্ত্র বা টাইরানি। একইভাবে কিছু ভালো মানুষের শাসন হলো অ্যারিস্টোক্রেসি, আর কিছু স্বার্থপর মানুষের শাসন হলো অলিগার্কি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, তিনি বহু মানুষের শাসনকে, মানে যা সাধারণ মানুষের শাসন, তার ভালো রূপটাকে বলেছেন পলিটি, আর খারাপ রূপটাকে বলেছেন ডেমোক্রেসি। ভাবা যায়, আজকের দিনে আমরা গণতন্ত্র বলতে যা বুঝি, অ্যারিস্টটল কিন্তু সেটাকে একটা খারাপ ব্যবস্থা মনে করতেন। তো অ্যারিস্টটলের যুগ থেকে আমরা যদি এক লাফে আজকের দিনে চলে আসি, তাহলে দেখব এখনকার বিভাজনটা আরও সহজ। এখন মূল লড়াইটা হল গণতন্ত্র আর একনায়কতন্ত্রের মধ্যে। এই দুটো সিস্টেমের মূল পার্থক্যটা কিন্তু একদম গোড়ায় তাদের ফিলসফিতে। গণতন্ত্র বিশ্বাস করে যে সব ক্ষমতার উৎস হল সাধারণ মানুষ। আব্রাহাম লিঙ্কনের ওই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। আর অন্যদিকে একনায়কতন্ত্রের মূল কথা হল ক্ষমতা থাকবে শুধু একজনের হাতে। তাদের স্লোগানটাই হল এক জাতি, এক দল, এক নেতা। আচ্ছা, গণতন্ত্র নিয়ে তো এত কথা হচ্ছে, চলুন তাহলে ব্যাপারটাকে আরেকটু ভেঙে দেখা যাক। মানে এর যেমন কিছু অসাধারণ ভালো দিক আছে, তেমনি কিছু দুর্বলতাও কিন্তু আছে। একটা দেশকে আসলেই গণতান্ত্রিক বলা যাবে কি না তা বোঝার জন্য কয়েকটা জিনিস দেখতে হয়। যেমন, সেখানে কি জনগণের মতামতের দাম আছে, একাধিক রাজনৈতিক দল কি কাজ করতে পারে, বিচার বিভাগ কি স্বাধীন, দেশে কি আইনের শাসন চলে, আর অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা, সবার ভোটের অধিকার এবং সরকারের জবাবদিহিতার মতো বিষয়গুলো তো আছেই। তো গণতন্ত্রের পক্ষে কি বলা হয়? এর সবচেয়ে বড় গুণ হল সাধারণ মানুষ দেশের শাসনে অংশ নিতে পারে। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ কমে। আর মানুষ যখন দেখে যে তাদের কথা শোনা হচ্ছে, তখন বিপ্লবের ঝুঁকিও অনেক কমে আসে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? গণতন্ত্রর কিন্তু বেশ কিছু সমালোচনাও করা হয়। যেমন অনেকে বলেন এখানে যোগ্য এবং জ্ঞানী লোকের কদর হয় না। সংখ্যাগরিষ্ঠের চাপে অনেক সময় সংখ্যালঘুদের মতামত হারিয়ে যায়। আবার অনেক আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয় বলে জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে পড়ে। আচ্ছা, এবার আমরা আমাদের একদম শুরুর প্রশ্নে ফিরে যাই। মনে আছে, প্রধানমন্ত্রী বনাম রাষ্ট্রপতি? আসলে গণতন্ত্রেরও কিন্তু দুটো প্রধান ধরন আছে, সংসদীয় আর রাষ্ট্রপতি শাসিত সরকার। এই দুটো সিস্টেমের মধ্যে আসল পার্থক্যটা লুকিয়ে আছে সরকারের দুটো গুরুত্বপূর্ণ অংশের সম্পর্কের মধ্যে। আইন বিভাগ মানে যারা আইন বানায়, আর শাসন বিভাগ মানে যারা দেশ চালায়। এদের মধ্যে সম্পর্কটা কেমন, তার উপরই নির্ভর করে পুরো সিস্টেমটা। এই ছবি দুটোর দিকে একবার তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
দেখুন, বাদিকে যে সংসদীয় সিস্টেম, সেখানে শাসন বিভাগ বা মন্ত্রিসভা কিন্তু আইনসভারই একটা অংশ। তারা আইনসভা থেকেই আসে এবং আইনসভার কাছেই তাদের জবাবদিহি করতে হয়। আর ডানদিকে দেখুন, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় এই দুটো বিভাগ একদম আলাদা, কেউ কারোর অংশ নয়। রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। তাহলে একেবারে মূল কথাটা কি দাঁড়ালো? সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রী আর তার মন্ত্রিসভা আসে আইনসভা থেকে, আর তাদের জবাবদিহিও করতে হয় ওই আইনসভার কাছেই। প্রধানমন্ত্রী এখানে সরকার প্রধান, আর রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে রাষ্ট্রপতি একদম আলাদাভাবে নির্বাচিত হন এবং তিনি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি, কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন বাকি আছে। একটা গণতন্ত্রকে সফল করার জন্য ঠিক কি কি লাগে? বলা হয় গণতন্ত্রের সাফল্যের রেসিপিতে কয়েকটা উপাদান থাকতেই হবে। যেমন দেশের মানুষের মধ্যে শিক্ষার হার ভালো হতে হবে, সমাজে ঐক্য আর একে অপরের প্রতি সহনশীলতা থাকতে হবে, অবশ্যই স্বাধীন বিচার ব্যবস্থা, মুক্ত গণমাধ্যম আর সংখ্যালঘুদের অধিকার রক্ষার মতো বিষয়গুলো তো লাগবেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে একটা সফল গণতন্ত্রের জন্য কোনটা বেশি জরুরি, ব্যাপক শিক্ষা নাকি অন্যের মতামতের প্রতি সহনশীলতা আর সম্মান? ভাববার মতো একটা বিষয়, তাই না?